আসসালামু আলাইকুম। সপ্তম অধ্যায়ে কিছু জিনিস পলিটিক্যাল বিশ্বাসের আলোচনা না করলেই নয়, যেহেতু বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ হয়েছে সেহেতু আসলে এটা দরকার। সেজন্য চ্যাপ্টার 8 টাচ করার আগে আমি চ্যাপ্টার 7-এর পার্ট 2 শুরু করতে চাচ্ছি। এখানে বিষয় হলো যে বিরোধী দলের দায়িত্ব, একটা টপিক খুবই দরকার। বিরোধী দলের দায়িত্ব, এখানে বিষয় বিরোধী দলকে গণতন্ত্রের সন্তান ও ছায়া সরকার বলা হয়। ছায়া সরকার একটা ব্রিটিশ পার্লামেন্টে আছে, ইউকে পার্লামেন্টের পুরো ছায়া গভর্নমেন্ট আছে, শ্যাডো গভর্নমেন্ট। আর গণতন্ত্রের সন্তান এটা বলছে ম্যাক্স ভেবার বা ওয়েবার, ওরকম ব্যাপারটা এইরকমের আর কি। এটা ডাবল দিয়ে লিখলো, এটা ইংরেজিতে জার্মান ওয়ার্ডে ডাবল লেখে, ডাবল মানে ভি, ভেবার। এটা বেসিক্যালি আমরা অনেক সময় দেখি ওয়েবার লেখা, সেটা হবে ভেবার, ম্যাক্স ভেবার। দেখেন না ডিডাব্লিউ, এটা কি? এটা ডয়েসে ভ্যালে, যে আপনাদের টিভি চ্যানেল যেখানে আগে খালিদ মহিউদ্দিন ছিল, বলতো ডিডাব্লিউ মানে ডয়েসে ভ্যালে। এখানে ডাব্লিউর উচ্চারণটা ভি। আমি এবার জার্মান ল্যাঙ্গুয়েজে আমার জুনিয়র সার্টিফিকেট আছে, আমাদের আইআর ডিপার্টমেন্টে ঢাকা ইউনিভার্সিটিতে একটা থার্ড ল্যাঙ্গুয়েজ শিখতে আমি জার্মান শিখছিলাম। এখন একটা বিষয় হলো যে বিরোধী দল বেসিক্যালি থাকে সংসদের নিকট সরকারি দল ও বিরোধী দল দায়বদ্ধ। সরকারি দল ও বিরোধী দল দায়বদ্ধ থাকে সংসদের নিকটে। মনে রাখবেন, দীর্ঘতম সংসদ আমাদের বাংলাদেশের ইতিহাসে দীর্ঘতম সংসদ ছিল সপ্তম সংসদ, আর ছোট সংসদ ছিল হলো ষষ্ঠ সংসদ। ষষ্ঠ ছিল মাত্র 11 দিন। এবং এই দুইটাই আসলে এখন প্রশ্ন আসার কথা না, কারণ একটা দীর্ঘতমটা ছিল আওয়ামী লীগের আর ছোটটা ছিল বিএনপির, এই জন্য এটা আসার সম্ভাবনা কম। আমাদের খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা দরকার সেটা হলো যে বার্থ সার্টিফিকেট, অর্থাৎ জন্ম নিবন্ধন। এটা বিএনপি গভর্নমেন্ট করে গেছিল, এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। জন্ম নিবন্ধনটাই মানে ইনিশিয়েটিভ নিয়েছিল বিএনপি গভর্নমেন্ট, এবং এই জন্য এটা এখনকার জন্য গুরুত্বপূর্ণ। এই জন্ম নিবন্ধন আইন হয় 2004 সালে, আর এটা কার্যকর হয় 3 জুলাই 2006-এ। কিন্তু এটা দিবসটা আগে 3 জুলাই ছিল, দিবসটা চেঞ্জ করছে 6 অক্টোবর। এই দিবসটা হলো 6 অক্টোবর। আমি জন্ম নিবন্ধনের একটা ওয়েবসাইট করছি, BDRIS.gov.bd, এটা হলো ওয়েবসাইট, জন্ম নিবন্ধনের ওয়েবসাইট। আর জন্ম নিবন্ধন এখানে ডিজিট হলো 17টা, আর হেল্পলাইন বা কোড যেটাই বলেন, মানে স্পেশাল কোডও এটা 16152। জন্ম নিবন্ধন আপনার এই জন্ম মৃত্যু নিবন্ধন, আসলে বেসিক্যালি জন্ম ও মৃত্যু নিবন্ধন, হলো এটা। আর নিয়ন্ত্রক হলো এলজিআরডি মিনিস্ট্রি, কন্ট্রোলার এলজিআরডি মিনিস্ট্রি, এলজিআরডি মন্ত্রণালয়ে। বেসিক্যালি আপনার লোকাল গভর্নমেন্ট থেকে দেওয়া হয়, স্থানীয় সরকার থেকে, হয়তো সিটি কর্পোরেশন, নয়তো পৌরসভা, নয়তো ইউনিয়ন পরিষদ, যে যেটার অন্তর্ভুক্ত থাকে সেখান থেকে। আর এখানে লাস্ট গভর্নমেন্ট যেটা করছিল স্মার্ট কার্ড, এই স্মার্ট কার্ড যেটা গভর্নমেন্টের একটা প্রবলেম ছিল যে
স্মার্ট কার্ডটা করবে হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেটা নির্বাচন কমিশনের কাছে রয়ে গেছে। হ্যাঁ, এই স্মার্ট কার্ড এটা চালু করলে 3 অক্টোবর 2016, এবং স্মার্ট কার্ডের ডিজিট হলো 10টা, ডিজিট 10, আর এটা এখন নির্বাচন কমিশন করে। মাঝখানে একটা আইন করছিল যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেটা বাতিল হয়ে গেছে। আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় করার কথা ছিল লাস্ট ইয়ারে, তারপর এটা আনুষ্ঠানিকতা নিতে পারে না আইনি জটিলতার কারণে। আর এখন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার কোনো স্পেস নাই। নির্বাচন কমিশনের অধীন একটা জিনিস লিখে নেবে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হবে না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ক্রস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হচ্ছে। স্মার্ট কার্ড এটার সহায়তাকারী দেশ হলো ফ্রান্স, সহায়তাকারী ফ্রান্স, ফ্রান্স সরকার হলো এর সহায়তাকারী। আর এর মেয়াদ হলো 15 ইয়ার্স। স্মার্ট কার্ডের মেয়াদ 15 বছর। আর এনআইডি কার্ড যেটা ছিল, এনআইডি কার্ড, এটার মেয়াদ ছিল 10 বছর। এখন এনআইডি কার্ড নেই, সব স্মার্ট কার্ড। জনমৃত্যু নিবন্ধন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আরেকটা জিনিস, সংবিধানে ফিরে আসছে গণভোট। নির্বাচন সংক্রান্ত যদি দেখি আমরা, যে সংসদ নির্বাচন এটা হয়েছে, সংসদ নির্বাচন এটা হয়েছে এ পর্যন্ত 12 বার, এ পর্যন্ত 12 বার। 2008 সালে নবম, 8 সালে নবম, তার মানে 12 বারই হয়েছে মনে হয়। প্রথম হয়েছে 1973 সালে 7 মার্চ, দ্বিতীয়টা হয়েছে 1979 সালে। 79 সালের খুব সম্ভবত 79 সালের ডিসেম্বর হয়েছে কিনা, 79 সালে হয়েছে, কিন্তু এটা তো খেয়াল নেই, তারিখটা মনে নেই। জিয়া রহমান আমল হয়েছিল, জিয়া। দ্বিতীয় সংসদ নির্বাচন, এটা তারিখটা গুরুত্বপূর্ণ, সত্যি গুরুত্বপূর্ণ, এটা তো দেখতে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয়টা আসতে পারে পরীক্ষায়। আর যেটা ধরি, অষ্টম হয়েছে 2009 সালে, নবম হয়েছে 2014 সালে, দশম হয়েছে 2018 সালে, একাদশ হয়েছে 2024 সালে। অষ্টম, নবম, দশম, একাদশ, না 11 বার হয়েছে, 12 বার হয়েছে তো। সরি, আমার এটা বলেছে। নবম হয়েছে 2008 সালে, নবম 2008, এখানে 9, এখানে 8, এটা আমি উল্টাই বলেছি। দশম, এটা একাদশ, আর দ্বাদশ। তার মানে পরবর্তীতে সংসদ নির্বাচন এটা হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে, পরবর্তী সংসদ নির্বাচন হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন। এই পর্যন্ত বাংলাদেশে কেয়ারটেকার সিস্টেমের অধীনে, কেয়ারটেকার বা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে কয়বার? নির্দলীয় সরকারের অধীনে, কেয়ারটেকার না, মানে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়, সংসদ নির্বাচন আর কি, সংসদ নির্বাচন হয় কয়বার দেখি আমরা? 1991, 1996, 2001, 2008। তার মানে এই পর্যন্ত হচ্ছে 4 বার সংসদ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে 4 বার হয়েছে। 1991 সালে, 1996 সালে, 2001, 2008। আর যদি এইবার হয়, এবার নির্দলীয় সরকার অধীন হলে পঞ্চমবারের মতো নির্দলীয় সরকার অধীনে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা বিষয় হলো, খুবই দুঃখের বিষয় যে দলীয় নির্বাচন যে কয়বার হয়েছে, দলীয় নির্বাচন, তার মানে 12 বারের মধ্যে 8 বার দলীয় নির্বাচন হয়েছে, এবং 8 বারই ওয়াজ নট ফেয়ার। XYZ যে ছিল ক্ষমতায়, দ্যাটস নট ফেয়ার ইলেকশন, একেবারে ট্রু। একটাও ফেয়ার ইলেকশন ছিল না, একটাও ফেয়ার ইলেকশন ছিল না। পলিটিক্যালি যদি আপনি বায়াসনেস থাকলে কেউ বলতে পারেন যে তারা মনে হয় ফেয়ার দিচ্ছে, নেভার, কেউ জানে একবারও ফেয়ার ইলেকশন হয় না। XYZ যে ক্ষমতা ছিল। এখন বিষয় হলো যে পৃথিবীর কোথাও কিন্তু নির্দলীয় সরকার অধীনে নির্বাচনের কোনো সিস্টেম নাই, পৃথিবীর কোথাও নাই, কিন্তু একমাত্র বাংলাদেশে আছে। আর এই অশান্তি বাংলাদেশ থেকে যাচ্ছেও না, অশান্তি যাচ্ছেও না, এবং এটা
বাংলাদেশই একমাত্র এই সিস্টেমটা আছে, আর কোথাও নেই। এখন যেটা আমি বলতেছিলাম সেটা হলো যে সংসদ নির্বাচন গেছে, এখন একটা বিষয় হলো গণভোট। নির্বাচন একটা গণভোট দুই প্রকার, একটা হলো প্লেবিসাইট আর একটা হলো রেফারেন্ডাম। এটা বেসিক্যালি হলো যে কোন মানে সিদ্ধান্ত সংক্রান্ত, আর রেফারেন্ডাম এটা হলো সংবিধান সংশোধন সংক্রান্ত। এবং এই গণভোট অ্যাড ইন কনস্টিটিউশন 5th অ্যামেন্ডমেন্ট, আর এটা ডেমোলিশ এটা হলো হলো 5th অ্যামেন্ডমেন্ট, পঞ্চম সংশোধনী অ্যামেন্ডমেন্ট, যেটা 1979 এ গেছে। আর এটা ডেমোলিশড বাই 15th অ্যামেন্ডমেন্ট, যেটা হয়েছে 2011 এ। আর এটা রিঅ্যাড মানে পুনরায় অন্তর্ভুক্ত হয়, সেটা হলো 2024 এ। যখন পঞ্চম সংশোধনী এটা বাতিল ঘোষণা করা হয়, তখন এটা আবার অ্যাড হয়ে যায়। এবং এই গণভোট সংক্রান্ত বিষয় আছে 142 আর্টিকেল 142 তে আছে। এখন বিষয় হলো যে এই গণভোট হয়েছে মাত্র 3 বার, এর মধ্যে একবার হয়েছে সংবিধান সংক্রান্ত, 2বার হয়েছে সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত। এই 2বার হয়েছে 1977 আর একটা 1986। এটা হলো জিয়া শাসন, এটা হলো এরশাদ শাসন সংক্রান্ত সম্মতি। এই জনগণের সম্মতি সংক্রান্ত 2বার প্লেবিসাইট হয়, একটা 1977, একটা হলো 1986, একটা জিয়া একটা এরশাদ সংক্রান্ত। আর রেফারেন্ডাম বা সংবিধান সংক্রান্ত হয় দ্বাদশ সংশোধনী সংক্রান্ত। দ্বাদশ সংশোধনী যেটা হয়েছে 1991 এ, 1991 সালে। এছাড়া 1991 সালের পর বাংলাদেশের ইতিহাসে আর কখনো গণভোটের কোনো চিহ্ন নাই। গণভোট লাস্ট হয়েছে 1991 এ। এছাড়া বাংলাদেশের ইতিহাসে গণভোটের কোনো চিহ্ন নাই। অনেকগুলো দেশে স্বীকৃতি আদায় করেছিলেন, এটা ছিল তার শাসনামলের গুরুত্বপূর্ণ দিক, এবং ভারতের সেনাবাহিনী প্রত্যাহার, এটা ছিল আরেকটা বিষয়। নেতিবাচক যে দিকগুলো আছে সেগুলো থেকে প্রশ্ন হতে পারে। নেতিবাচক দিক যেটা, সেটা অনেকগুলো নেতিবাচক দিক। যেমন একটা হলো বঙ্গবন্ধু একটা করছেন দালাল আইন বা দালাল অধ্যাদেশ জারি তার শাসনামলে হয়, যেটা 1972 তে হয়, এবং এটা খুবই ভেরি রিসেন্ট, 24 জানুয়ারি সম্ভবত, 24 জানুয়ারি 1972 সালের 24 জানুয়ারি। বেসিক্যালি এটা কিন্তু মানে এক হিসেবে খারাপ বা ভালো, বর্তমান প্রেক্ষাপটে খারাপ। সেটা হলো এটা ছিল বেসিক্যালি যে যুদ্ধাপরাধ বিচারের জন্য, এবং যারা কোলাবোরেটর ছিল পশ্চিমা বাহিনী, তাদেরকে বলা হয়েছে যে দালাল অধ্যাদেশের অধীনে। এবং এখানে 27,000 কে গ্রেফতার করা হয়েছিল, 27,000-এর মতো গ্রেফতার হয়েছিল। ওটা পরীক্ষা আসবে না, 27,000-এর বেশি গ্রেফতার হয়েছিল, ওটা পরীক্ষা আসবে না। আরেকটা জিনিস হলো যে রক্ষী বাহিনী গঠন ছিল একটা বিষয়, রক্ষী বাহিনী গঠন হয়েছে 8 ফেব্রুয়ারি 1972, এবং এই রক্ষী বাহিনী বিলুপ্ত হয়েছে অক্টোবরে, যেটা সম্ভবত 19 অক্টোবর 1975। আপনার বঙ্গবন্ধু কিলিং, তারপরে কিন্তু রক্ষী বাহিনীর কাজ শেষ হয়, এবং রক্ষী বাহিনীর পতনটা হয় 1975 সালের 9 অক্টোবর। এই রক্ষী বাহিনীর একটা বিষয় ছিল, রক্ষী বাহিনীর সংখ্যা ছিল 16,000, এর প্রধান ছিল মানে রক্ষী বাহিনী সংখ্যা ছিল 16,000। এটা বঙ্গবন্ধুর একটা ভুল সিদ্ধান্ত ছিল, কারণ তিনি কন্ট্রোল করতে পারেননি। এটা কন্ট্রোল করতে না পারাটাই আসলে সেনাবাহিনীর মধ্যে একটা বিদ্রোহ, মানে যেটাকে বলে একটা যেটা হলো বিরক্তির একটা উদ্রেক হয়। বিরক্তির উদ্রেকগুলো আসলে একসময় বিস্ফোরণ হয়, এবং সেই বিস্ফোরণটাই হয়েছে। সংখ্যা 16,000 জন। আর এই রক্ষী বাহিনী এর মানে প্রতীক ছিল তর্জনী, ও ছিল মুজিবের তর্জনী।
এটা পরীক্ষা আসবে না, কিন্তু প্রধান যে ছিল এম এন নুরুজ্জামান, তিনি সেক্টর কমান্ডার ছিলেন 1971 সালে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন। রক্ষী বাহিনী আরেকটা ছিল যে মুজিব শাসনামলের একটা গুরুত্বপূর্ণ দিক ছিল, সেটা হলো যে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার ঘোষণা, যেটা 6 জুন 1972, 1972 সালে তিনি বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ঘোষণা দিয়েছিলেন। বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলতে আসলে যেটা বোঝাইছে সেটা হলো যে সমাজতন্ত্র মানে পরীক্ষামূলক সমাজতন্ত্র হবে, সমাজতন্ত্র গ্রহণের ক্ষেত্রে পরীক্ষামূলক হবে, যাতে একটু সতর্ক থাকা যায়। কিন্তু আলটিমেটলি এটা তার ভালো সিদ্ধান্ত ছিল না, কারণ বাংলাদেশের মানুষ সমাজতন্ত্রকে ভালো চোখে দেখে না। কিন্তু ন্যাশনাল আওয়ামী পার্টি, যেটা ন্যাপ, ওটা কিন্তু সমাজতান্ত্রিক ছিল, ভাসানীর যেটা মাওপন্থী ছিল, কিন্তু তিনি নামের মধ্যে মাওবাদ ছিল না। তিনি আসলে বেসিক্যালি মাওপন্থীও না, তিনি ছিলেন পিকিংপন্থী, চীন যেদিকে যাইতো সেদিকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরপর ওখানে মাও সত্যকের মৃত্যুর পরপর বাংলাদেশের মুক্তিযুদ্ধকারিণী, তারপরে আসলে মানে চীনের সমাজতন্ত্রটা পরিবর্তন হয়ে যায়, যে কারণে মানে ভাসানী এরকমের ব্লেম থেকে বের হয়ে আসতে পারছেন, যে মানে মুসলমানদের কাছে এরকম একটা ব্লেম থেকে তিনি বের হয়ে আসতে পারছেন। এবং তার বেশভূষা যেটা ছিল, সে মরনা স্টাইলে ছিল, এই জন্য তাকে বেসিক্যালি তাকে আওতার বাইরে রাখা হয়। এছাড়া সব বামপন্থীদের কি বিভিন্ন দেশে দালাল বলা হয়তো, বাংলাদেশে এটা বলা হয় কালচারটা, এবং নাস্তিকতাবাদ তো এখনো বলা হয়। বামপন্থী রাজনীতি মানে সমাজতান্ত্রিক মানে নাস্তিকবাদ, এটা আমাদের এখানে একটা মানে প্রমাণিত সত্য। আমাদের মানে পারসেপশনের ক্ষেত্রে কিছু পলিটিক্সে পারসেপশন ফ্যাক্ট, আওয়ামী লীগ যত ইসলামের পক্ষে কাজ করুক তাকে ধরেই হয় ইসলাম বিদ্বেষী। আপনার জামাত ইসলাম যত মুক্তিযুদ্ধ ভিত্তিক কথা বলুক তাকে ধরেই নেওয়া হয় যে মুক্তিযুদ্ধের বাইরে, তার চেতনা বাইরে। এটা সবসময় মানে এটা পারসেপশন, পলিটিক্যাল পারসেপশন। এটা আওয়ামী লীগকে সবসময় ধরা হয় যে সে ভারতপন্থী, এটা পলিটিক্যাল পারসেপশন। এবং সবসময় যেটা হলো যে যেমন এনসিপিকে কিন্তু ধরাই হচ্ছে যে জামাতের বি টিম, এই পারসেপশন সে এড়াতে পারবে না। মানে সবসময় যেটা হয় যে বাংলাদেশের পলিটিক্সের পারসেপশন ফ্যাক্ট, পলিটিক্স না, প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন পারসেপশন ফ্যাক্ট। আপনার যদি মনে হয় যে সে বেটার, সে বেস্ট, ওটা মনেই হয়ে থাকে, এটা কখনই এটা মানে ব্যত্যা ঘটে না। তো বেসিক্যালি এইটাই মানে আমাদের একটা বড় ফ্যাক্ট, এই পারসেপশন ক্রিয়েট করা। তো এইটাকে ভালোভাবে নেয়নি জনগণ। একটা হলো বিশেষ ক্ষমতা আইন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ ক্ষমতা আইন, এই বিশেষ ক্ষমতা আইন হলো 1974 সালে করা হয়, এবং এই 74 সালে করার পিছনে কারণ ছিল যে আসলে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করতে হবে। এই প্রয়োগটা করতে হলে কি করতে হবে, সেটাই হলো ফ্যাক্ট। যে বিশেষ ক্ষমতা আইন, যেটা হলো 19 ফেব্রুয়ারি 1974 করা হয়, 19 ফেব্রুয়ারি 1974 করা হয়। কারণ কি বিশেষ ক্ষমতা আইন এটা দরকার ছিল যে আসলে এটা কি কি কারণ হয়েছে, একটা জরুরি অবস্থা আছে, এইটার অধীনে আছে জরুরি অবস্থা, যেটা আর্টিকেল 24 আর্টিকেলে আছে জরুরি অবস্থার কথা। এখানে যেটা আছে যে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার, বিনা পরোয়ানায় গ্রেপ্তার, বিনা পরোয়ানায় গ্রেপ্তার সক্ষমতা, এটা আছে বিশেষ ক্ষমতা আইনে। এবং 24-1 অনুচ্ছেদ অনুসারে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। 24-1 অনুচ্ছেদ অনুসারে জরুরি অবস্থা ঘোষণা করা হয়ে থাকে। এইটা একটা ছিল। আরেকটা হলো যে তিনি সর্বশেষ যেটা তাকে নিয়ে সমস্যা, সেটা হলো বাকশাল গঠন। বাকশাল গঠন যেটা হলো যে এটা হয়েছে 1975 সালে, 1975 সালের 24 ফেব্রুয়ারি বাকশাল আনুষ্ঠানিকভাবে যে যাত্রা শুরু করে 1975 সালের 24 ফেব্রুয়ারি এটা যাত্রা শুরু করে, এবং এর পতনটা হয় একেবারে বঙ্গবন্ধু নেওয়ার সময় 15 সালে 15 আগস্ট। পরীক্ষা আসতে পারে যে বাকশাল কবে পতন হয়, বাকশালের পতন কবে হয়, বাকশালের বিলুপ্তি কবে ঘটে। 1975 সালে 15 আগস্টে বাকশাল বিলুপ্তি ঘটে। বাকশালে কয়টা দল আছে, কি আছে, কখন কি, এগুলো আসলে দরকার নাই। কিন্তু এখানে মনে রাখবেন বাকশালের সময় 4টি পত্রিকা নিষিদ্ধ করা হয়, 4টি পত্রিকা নিষিদ্ধ হয়। বাকশালের সময় 4টি পত্রিকা নিষিদ্ধ হয়। তারপরে ছিল বাংলাদেশ অবজারভার ছিল একটা, বাংলাদেশ টাইমস, বাংলাদেশ অবজারভার। বাকশালের না নিষিদ্ধ, বাকশালে 4টি পত্রিকা আসলে বেসিক্যালি
4টি পত্রিকা ছিল আর কি, যেটা নিষিদ্ধ না, আমি যেটা ভুল করছি, 4টি পত্রিকা ছাড়া সবগুলো নিষিদ্ধ করা হয়। বাকশালের 4টি পত্রিকা ছিল, দৈনিক ইত্তেফাক, বাংলাদেশ টাইমস, দৈনিক বাংলা, বাংলাদেশ অবজারভার। খুবই গুরুত্বপূর্ণ এটা। 4টি পত্রিকা ছাড়া সব নিষিদ্ধ হয়। একটা হলো ইত্তেফাক, দৈনিক ইত্তেফাক। আপনারা কি বাংলাদেশ বিষয়গুলির পড়েন নাই না? রিটেনের বইটা একবার রিডিং দিয়ে 4-5টা অধ্যায়, খুব কাজে লাগবে। রিটেনও কাজে লাগবে, পিলিতে তো কাজে লাগবেই, কারণ আপনি দেখেন সিলেবাসটা দেখলে তো বুঝতে পারেন যে কতটা গুরুত্বপূর্ণ। দৈনিক ইত্তেফাক, দৈনিক বাংলা। 3 নম্বরে হলো বাংলাদেশ অবজারভার, বাংলাদেশ টাইমস। 4 নম্বর হলো বাংলাদেশ অবজারভার। এই 4টা পত্রিকা ছাড়া সব পত্রিকা নিষিদ্ধ করা হয় এবং পলিটিক্যাল পার্টি নিষিদ্ধ করা হয়। বাকশাল একটা বিষয় হলো যে আওয়ামী লীগ সহ সব দল নিষিদ্ধ, আওয়ামী লীগ সহ সব দল নিষিদ্ধ। মনে রাখতে হবে, যদি প্রশ্ন আসে যে আওয়ামী লীগ দ্বিতীয়বার নিষিদ্ধ হয় কবে, 75-এর 24 ফেব্রুয়ারি, এটা কিন্তু ট্রিকি কোশ্চেন হবে, খুব চমৎকার কোশ্চেন হবে যে আওয়ামী লীগ দ্বিতীয়বার নিষিদ্ধ কবে হয়। এটা হলো 1975 সালে 24 ফেব্রুয়ারি। তৃতীয়বার নিষিদ্ধ হলো 12 মে। প্রথম হয়েছিল 1971 সালের 25 মার্চ, এই এখন নিষিদ্ধ করেছিল। 1971 সালের 25 মার্চ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। আর দ্বিতীয়বার নিষিদ্ধ করা হয় বাকশাল ঘটনার সময় 1975 সালের 24 ফেব্রুয়ারি। আর সব দলকে নিষিদ্ধ করা হয়। এখানে বাকশাল একটা জোট ছিল, পলিটিক্যাল জোট, পলিটিক্যাল পার্টিদের জোট, এবং এটা সরকার এই সিদ্ধান্তই চূড়ান্ত, এই অনুসারে দেশ চলবে। এই বাকশাল এটাই থাকবে, মানে সবকিছুর ক্রিয়ানো। ওই বাকশালে যে 17 সদস্যের যে পরিষদ ছিল, মানে উচ্চতর পরিষদ ছিল 17 সদস্যের, আর এছাড়া মনে হয় 86 জন মেম্বার ছিল। তো এই উচ্চতর পরিষদের সদস্য ছিল 17 জন, তাদের মাধ্যমে একটা দেশ পরিচালিত হবে। এখানে 4টা দল ছিল, আওয়ামী লীগ ছিল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ছিল, তারপরে জাতীয় জনতা লীগ ওসমানীর, আর ন্যাপ মুজাফফর, এই 4টা দল ছিল। বঙ্গবন্ধু শাসনামলে বা মোদী শাসনামলের আরেকটা বিষয় হলো যে মোদী শাসনামলের আরেকটা ক্রিটিক্স যেটা, সেটা হলো যে 74-এর দুর্ভিক্ষ। 74-এর দুর্ভিক্ষ, এই 74 দুর্ভিক্ষটা একেবারে আমাদের মুক্তিযুদ্ধের মতো, মার্চ থেকে ডিসেম্বর 1974। এবং এখানে গভর্নমেন্ট, সরকারি হিসেবে বাই গভর্নমেন্ট 27,000 মারা গেছে, ডেথ হলো 27,000। আর বাই এনজিওস এখানে মারা গেছে এনজিওস যে 1 থেকে 4.5 লাখ, 4.5 লাখ। এটা হলো বাই এনজিওস, আর বাই গভর্নমেন্ট হলো 27,000। এখন ব্যাপারটা হলো যে 74-এর দুর্ভিক্ষ, যে এই সময় রফিক আজাদ একটা কবিতা লিখছিল যে ভাত দিয়ে হারামজাদা নয়তো মাছের খাওয়া। রফিক আজাদের বিখ্যাত কবিতা। রফিক আজাদের বাড়ি কিন্তু বঙ্গবন্ধুর বাড়ির পাশেই ছিল, এবং বঙ্গবন্ধু খুন হওয়ার পর 15ই আগস্টে তিনি একটা কবিতা লিখছিলেন যে এই সিঁড়ি, কবিতার নাম ছিল এই সিঁড়ি, যেখানে বঙ্গবন্ধুর লাশ পড়েছিল। সেটা ভিন্ন কথা। ব্যাপারটা হলো যে 74 দুর্ভিক্ষের কারণ কি ছিল, এটা সরল যদি কারণ বলেন, সরল কারণ ছিল 4টি কারণ। পরীক্ষা আসার জন্য কারণ 4টা, এবং আওয়ামী লীগের ডিফেন্ডের জন্য কারণ আলাদা, সেটা কিন্তু পরীক্ষা আসবে না। আসবে সরল কারণ যে 4টা, সেটা হলো 1 নম্বর হলো যে তার মানে ভুল পররাষ্ট্রনীতি। একটা ফ্যাক্ট ছিল। ভুল পররাষ্ট্রনীতি কেন? সেটা হলো যে কিউবার নিকট পাট বিক্রি করছে, তাই ইউএসএ PL 480 অনুসারে খাদ্য সহায়তা বন্ধ করে। PL 480 মানে ইউএস এর একটা আইন, পাবলিক ল 480। এই পাবলিক ল 480-র মাধ্যমে, এই PL 480-র মাধ্যমে যে ইউএস গভর্নমেন্ট সবসময় কি করে, তারা তারা এই ল অনুসারে বিভিন্ন দেশে খাদ্য সহায়তা পাঠায়। কিন্তু বাংলাদেশ ইউএস এর নিকট পাট বিক্রি না করে ইউএস এর চিরশত্রু কিউবার সাথে কিন্তু কিউবা ভার্সেস ইউএসএ তাদের সম্পর্ক কিন্তু 1961 থেকে 2015 এই 54 বছর বন্ধ ছিল। তাহলে বুঝেন 1971 সালে তাহলে কি ছিল বা 74 সালে কি ছিল। তাদের মধ্যে সম্পর্ক, ইউএসএ কিউবার সম্পর্ক 1961 থেকে 2015 পর্যন্ত 54 ইয়ার্স তাদের ডিপ্লোম্যাটিক কোনো রিলেশন ছিল না।
এরপরে 2 নম্বর কারণ যেটা, সেটা হলো যে দুর্নীতি স্বজনপ্রীতি। দুর্নীতি ও স্বজনপ্রীতি। 3 নম্বর কারণ ছিল যে খাদ্যশস্য পাচার, এবং এটা বলা হয় যে প্রতিবেশী দেশে পাচার। প্রতিবেশী দেশে পাচার, যে ভারতে খাদ্য পাচার করছে, যার কারণে দুর্ভিক্ষটা হয়েছে। আরেকটা হলো যে খাদ্য চোরাচালান, আরেকটা হলো খাদ্যশস্য বন্টন জনিত সমস্যা। অনেক খাদ্য উৎপাদন হয়েছে, বা খাদ্যশস্য বন্টন জনিত সমস্যা ছিল। বন্টন জনিত সমস্যা, যেমন উত্তরবঙ্গের খাদ্য কিভাবে দক্ষিণবঙ্গে নিয়ে যাওয়া হবে, দক্ষিণবঙ্গের খাদ্য উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে, এই বন্টন জনিত সমস্যা ছিল। এগুলো খুব জটিল প্রক্রিয়া, আপনি কিন্তু বললেই কিন্তু যেতে পারবেন না। আমাদের খাদ্যে আমরা ধরেন আমাদের পটুয়াখালীর একটা গোডাউনে বা বরিশালের একটা গোডাউনে যেখানে অতিরিক্ত খাদ্য মজুদ আছে, সেই খাদ্যটা যদি আমাদের ধরেন সিরাজগঞ্জে পাঠাতে হবে, সেজন্য কিন্তু দুইটা অঞ্চলের মানে সর্বোচ্চ কর্মকর্তাদের সম্মতি লাগবে। তারপরে এখানে টেন্ডার যার কাছে আছে সে মানে পরিবহন তার লাগবে। তারপরে 4টা কাগজ লাগবে, এই 4টা কাগজ রেডি করে তার পাঠাতে হবে। এখনই এই জটিলতা। এবং এর ছাড়াও ওই সময় কিন্তু পরিবহন টেন্ডার তো আরো ছিল না, তখন আরো পরিবহনই তো ছিল না, একটা সমস্যা হয়তো হতে পারে। কিন্তু অমর্ত্য সেন যেটা বলছেন, অমর্ত্য সেন যিনি এই 74 দুর্ভিক্ষ তদন্ত করে মানে দুর্ভিক্ষ গবেষণা করে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। অমর্ত্য সেন নোবেল ইন ইকোনমিক্স অর্থনীতিতে নোবেল পান 1998-এ, এবং তার সাবজেক্ট ছিল যেটা মানে সে যে গবেষণাটা করছেন সেটা হলো যে ক্ষুধা ও দুর্ভিক্ষ, অর্থাৎ পভার্টি এন্ড ফেমিন, ক্ষুধা ও দুর্ভিক্ষ গবেষণা। এবং এই দুর্ভিক্ষটা ছিল 74 দুর্ভিক্ষ গবেষণা। এবং অমর্ত্য সেন তিনি এখন অ্যালাইভ, হি ইজ অ্যালাইভ ইন 2025। তিনি বলছিলেন যে দুর্নীতির কারণে, বলছে যে খাদ্যশস্য আমদানি করতে হয় নাই, কিন্তু দুর্নীতি কারণ ছিল। উনি স্বজনপ্রীতির কথা তো বলে নাই, তিনি বলছেন দুর্নীতি, করাপশনের কারণে আসলে দুর্ভিক্ষটা হয়েছে। তো মুজিবের শাসনামলের একটা ফ্যাক্ট হলো এইটা। মুজিবের পরে যেটা আছে যেটা হলো যে আপনার মুজিবের পরে যে প্রেসিডেন্ট হয়েছেন, প্রেসিডেন্টদের মধ্যে কিন্তু আপনার মানে প্রথম প্রেসিডেন্ট কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব। আর বারবার বঙ্গবন্ধু আসে, আসলে স্কিপ করার কিছু নাই এখানে, আপনাদের বঙ্গবন্ধু লেখার দরকার নাই, কারণ এটা ওভাবে আসবে না। এটা হলো 8ম প্রেসিডেন্ট, তিনি হলেন জিয়াউর রহমান। 8ম প্রেসিডেন্ট হলো জিয়াউর রহমান, এবং তিনি প্রথম নির্বাচিত চেয়ারম্যান, নির্বাচিত প্রেসিডেন্ট। অর্থাৎ তিনি পার্লামেন্ট না, তিনি ইলেক্টেড মানে বাই ইলেকশনে তিনি প্রেসিডেন্ট, প্রথম প্রেসিডেন্ট 1978-এ। তিনি কিন্তু প্রেসিডেন্ট হয়েছেন 1977 সালে। জিয়া প্রথম প্রেসিডেন্ট 1977-এ, এবং তিনি 78 সালে তিনি কিন্তু নির্বাচিত প্রেসিডেন্ট হন। এটা হচ্ছিল গণভোট, আর এটা হচ্ছিল সরাসরি ভোট হয়েছিল 1978-এ। পরে তিনি 79 সালে যেটা করেন, 79 সালে এটা মানে সংসদ নির্বাচন দেন। সংসদ নির্বাচনের মাধ্যমে তিনি প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট 1979 সালে আসলে বিধি হয়েছে যে প্রেসিডেন্ট হইতে হবে সরাসরি ভোটের মাধ্যমে। 79 সালে গিয়ে ভোটটা হয়, বিধি হয়েছে 78 সালে। জিয়াউর রহমানের যেটা হলো, জিয়াউর রহমান কিন্তু 3 নম্বর বীরত্তম, বাংলাদেশের ইতিহাসে 3 নম্বর বীরত্তম। জিয়াউর রহমান কিন্তু সেক্টর কমান্ডার, তিনি কিন্তু 2টা সেক্টরের কমান্ডার ছিলেন। সেক্টর কমান্ডার ছিল 1 ও 11 নং। যখন কর্নেল তাহের পাহারান যুদ্ধে, তখন তিনি সেপ্টেম্বর থেকে তিনি সেক্টর কমান্ডার হন। আর তিনি কিন্তু জুলাই মাসে কিন্তু তিনি জেড ফোর্সের প্রধান হন। জুলাই 7 থেকে সেপ্টেম্বর তিনি কিন্তু জেড ফোর্সের প্রধান, যেটা মেঘালয় ছিল আর কি, মেঘালয় থেকে পরিচালিত হইতো। 3টা ফোর্স ছিল, তার মধ্যে একটা হলো জেড ফোর্স। জিয়ার এই ফোর্সটা তিনি ঢাকায় ছিল খালেদ মোশাররফ ফোর্স, আর জেড ফোর্স ছিল মানে মেঘালয়ের কাছাকাছি যে অঞ্চল, সেই অঞ্চলে। জিয়া 1977 সালে 19 দফা ঘোষণা করেন। 19 দফা ঘোষণা
জিয়াউর রহমান যে 19 দফা ঘোষণা করেন, 19 দফার প্রথম দফা স্বাধীনতা, অখণ্ডতা, সার্বভৌমত্ব রক্ষা। স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা। আর 31 দফা যে এখন বিএনপির যে বর্তমান যে 31 দফা, বর্তমান 31 দফার প্রথম দফা হলো সংবিধান সংস্কার। সংবিধান সংস্কার মানে যেটা দেখলাম, মানে কালকে আমি দেখছি একটা পোস্টারে দেখছি, কিন্তু আমি যেটা লিফলেট পেয়েছিলাম সেখানে দেখলাম বিশাল বড় একটা দফা। কিন্তু দেখলাম যে একটা মানে লিফলেট না, একটা দেখলাম মানে ব্যানার দেখলাম কালকে বিকালে দেখছি আমি, যে বিএনপির 31 দফা বাস্তবায়ন করি, তার প্রথম দফা হলো সংবিধান সংস্কার। তাহলে বুঝলাম যে এটা মানে সামারিটা হলো সংবিধান সংস্কার। দ্বিতীয় দফা যেটা 77 সালে 19 দফার মধ্যে দ্বিতীয় দফা যেটা ছিল সেটা হলো যে মূলনীতি পরিবর্তন। মূলনীতি পরিবর্তন, মূলনীতির মধ্যে যে 4টা মূলনীতি ঘোষণা করা হয়েছে, 4টা মূলনীতি হলো যে আল্লাহর প্রতি সর্বাত্মক, আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। এই মূলনীতি পরিবর্তন মানে 4টাই থাকবে, কিন্তু 4টার মধ্যে কি কি? এক হলো আল্লাহর প্রতি সর্বাত্মক আস্থা ও বিশ্বাস, আল্লাহর প্রতি সর্বাত্মক আস্থা ও বিশ্বাস। 2 নম্বর হলো গণতন্ত্র। 3 নম্বর বাংলাদেশী জাতীয়তাবাদ। 3 বাংলাদেশী জাতীয়তাবাদ। 4 হলো অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচারে সমাজতন্ত্র। অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচারে সমাজতন্ত্র। এই 4টা বিষয় হলো তার মূলনীতির পরিবর্তনের বিষয়। যদিও মূলনীতিতে কিন্তু পরিবর্তন তিনি ভিন্ন করছেন, সর্বাত্মক আল্লাহ আস্থা বিষয় এটা তিনি পরে প্রস্তাবনা করে ফেলছেন। এটা পরবর্তীতে যেটা হয়, পরবর্তীতে এটা সংবিধানের 1979 সালে যে সংশোধনী হয়, পরবর্তীতে এটি প্রস্তাবনা হয় এবং গণতন্ত্র থাকে, বাংলাদেশী জাতীয়তাবাদ থাকে। বাঙালি জাতীয়তাবাদ তিনি পরিবর্তন করেন, সমাজতন্ত্র, আর একটা হলো সমাজতন্ত্র থাকে, সমাজতন্ত্র থাকে না, ধর্মনিরপেক্ষতা বাতিল করা হয়। গণতন্ত্র, বাংলাদেশী জাতীয়তাবাদ, অর্থনৈতিক সামাজিক ন্যায়, দুইটা থাকে, এই দুইটা সংবিধানের মূলনীতিতে থাকে। আর বাকি দুইটাকে বিলুপ্ত করা হয়, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রকে বিলুপ্ত করা হয়েছে। অর্থাৎ পঞ্চম সংশোধনীতে মূলনীতি ছিল 2টি। পঞ্চম সংশোধনীতে মূলনীতি 2টি ছিল। 2টি মূলনীতি 2টিকে স্থগিত করা হয়। একটা হলো ধর্মনিরপেক্ষতা, আর একটা হলো জাতীয়তাবাদ, বাংলাদেশী জাতীয়তাবাদ। পলিটিক্যালি আমি আলোচনার ক্ষেত্রে মনে করি এতটুকু আলোচনা করা খুবই জরুরি ছিল। আমরা কয়েকটা বিষয় মনে রাখতে পারি, যে জরুরি অবস্থা জারি, এটা হয়েছে এ পর্যন্ত 5 বার। প্রথম 1974 সালে যেটা বঙ্গবন্ধু করেছিল, আর পঞ্চম যেটা সেটা হয়েছে 2007 সালে 11 জানুয়ারি। 7 সালের 11 জানুয়ারি যেটা ছিল পঞ্চম বার ও সর্বশেষ বার। বাংলাদেশের ইতিহাসে কারফিউ অসংখ্যবার হয়েছে। কারফিউ এবং 144 ধারা, এই দুটোর মধ্যে পার্থক্য হলো 144 ধারা হলো সভা সমাবেশ নিষিদ্ধ, যেটা 1898 সালের একটি আইন। 1898 সালের যে ফৌজদারি কার্যবিধির একটি আইন 144 ধারা। এই 1898 সালের ফৌজদারি বিধি 144 ধারা, এখানে হলো যে 144 ধারা হলো একটা সভা সমাবেশ নিষিদ্ধ, সভা সমাবেশ নিষিদ্ধ। আর কারফিউ যেটা, সেটা হলো 4 জনের মানে ঘর থেকে বের হওয়া যাবে না অনুমতি ছাড়া, ঘর থেকে অনুমতি ছাড়া বের হওয়া যাবে না। মানে একটা বিশেষ কজ থাকবে, আগে থেকে বলবে যে অমুক জন বের হতে পারবেন, এই অনুমতি। আর একটা জিনিস হলো যে এখানে 4 জনের বেশি থাকতে পারবেন না, 4 জন সর্বোচ্চ একসাথে থাকতে পারবেন না, সর্বোচ্চ একসাথে 4 জন। এই হলো কারফিউ ফ্যাক্ট। আর কারফিউ মানে সান্ধ্য আইন মানে এখানে রাস্তাঘাটে কিছু থাকবে না, এটা হলো মূল বিষয়। এখন কারফিউ ঘোষণা করার কারণ 3টা, এইটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারফিউর কারণ 3টি।
একটা হলো দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ হতে হবে বা যে কোনো দুর্যোগ, দুর্যোগকালীন। 2 নম্বর হলো জনস্বাস্থ্য সংকট, জনস্বাস্থ্য সংকট। আর একটা হলো জননিরাপত্তা সংকট, জননিরাপত্তা সংকট। এই 3টি কারণে কারফিউ জারি করা যায়। আমি মনে হয় আপনার সপ্তম অধ্যায়ের পিরিয়ড নিয়ে আলোচনা করেছি। আজকে রাত 10টায় পরীক্ষা এবং 10টা 15 সপ্তম অধ্যায়ের এক্সপ্লানেশন দেওয়ার পর সময় থাকলে আমরা অষ্টম অধ্যায় পার্ট 2 করবো। কিন্তু আগামীকালকে অষ্টম অধ্যায়ের উপরে পরীক্ষা হবে ইনশাল্লাহ রাত 10টায়। আমরা আজকে যদি রাতে আমরা অষ্টম অধ্যায় শেষ করতে না পারি, আগামীকালকে সকালে আমরা অষ্টম অধ্যায় শেষ করবো ইনশাল্লাহ পার্ট 2।